আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব ৪ লিখেছেন নুসরাত সুলতানা সেজুদি। তুই? সামনে দুই শব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর, প্রিয়র রুহু আত্মা গুটিয়ে এলো। একদিকে গত বছর গুলোর এমন কর্কশ ভাষায় সম্মুখীন হলেও প্রত্যেকটা বার ভয়ে আড়ষ্ট হয় সে। এই তামাটে চেহারার প্রত্যগরণ দেখলেই নেতিয়ে যায় শঙ্কায়। ধূসরের খসখসে মুঠোয় থাকা তার চিকন আঙুলটা থরথর করল কেমন। মস্তিষ্কের কোনায় কোনায় বিপদ সংকেতের লাল আলো নেচে কুদে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুঁসছে না। শোয়া থেকে উঠে বসে গেল। ঈষৎ শিথিল হলো বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিউ। ধূসরের আরেকটা বজ্র ধমক থেকে বাঁচতে হস্ত উঠেই ভো দৌড় লাগালো সে। ধূসর ভড়কালো খানিক, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিওর পা থামে না, অন্তহীন ছোটে পালিয়ে যায়। ধূসরের হাতে পেলে খবর করে ছাড়বে। এইসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতন বেকুন ও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছুটোছুটি করে, কোন দিন পড়ে পা হাত পা ভাঙবে। পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল। হস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাফিদ ভুরু কুঁচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা বড় ভাইয়ার ঝাড়ি খাওয়া। সবাই হা হা করে হেসে উঠল, যেন ভীষণ মজার কোনো কথা। সুমনা বললেন, তা আজ কি উল্টোপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আঁচড়ে খুলছিস, এই নিয়ে নাকি? পিওর অনন সংকীর্ণ, ঠোঁট উল্টে ফেলল কষ্টে। এরা ওর খারাপ সময়ে কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে দেখবে সে। রুবাইদার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো। এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওই রকম। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিউ চাপা শ্বাস টানল। মেজমাকে কি করে বোঝাবে কেন সে এমন করে? লোকটা পানসে বলে সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেঝেতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গ ত্যাগ করলে? তুমিই তো বলবে আমার ছেলেটাকেও ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রপুত্র পাল্টাতে চাইবে, আর এই ঝুঁকি পিউ নেবে না। মেজমা, সাদিব মোলায়েম কণ্ঠে বললেন, আয় খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? পিউ চুপচাপ এগিয়ে তার পাশে বসলো। সাদিব খালি প্লেটে সযত্ন পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়ার পাট চলায় অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরে। এক্কেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো যে খেই হারায় অমনি। ফিটফাট ধূসর ভাইকে দেখেই গলায় আটকালো খাবার। হা করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা ফর্সাদের জন্যে, ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদিবের খাওয়ার শেষ, হাত ধুয়ে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিওর পাশে এসে বসলো সোজা। এমনি গাঢ় হলো পিওরের ধুকপুকানি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করলো নাসারন্ধ। পিউ চোখ বুজে বড় করা শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা শশব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কের কাছে পিওর প্রেমানুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছেন না। কি খাবে কি নেবে এই নিয়ে হল্লাহল্লি ওনাদের। তার মধ্যেই সে বলে বসল, বড় মা, আমার মনে হয় পিওর পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ওর টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে।
ব্যাস, পিওর খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিঁচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্প পিঠের তালটা আজও ওর পিঠে পড়বে মনে হয়। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না। যখনই দেখছি ও টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এই রকম করলে পরীক্ষার রেজাল্ট কী রকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বাদর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টায়। ধূসর আর চোখে একবার চাইল তার দিকে, পুনরায় মিনার দিক চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্র মহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা। তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হবে, আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেললেন জবাব, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আঁতকে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে। যাকে দেখলেই হ্যাং হয়ে যায়, সে অমন সামনে এত কাছে বসলে মাথাতে পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষটাই রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্র সভ্য মেয়ে, ওসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠোয় পরোটার টুকরোটা শক্ত করে চেপে ধরল পিউ। দুই দিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় বলল, মন প্রাণ দিয়ে চাইল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিউর পরীক্ষা 2 মাস পরে, যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইল। মিয়ে যাওয়া ঠোঁট হাসি ফুটল মুহূর্তেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেনি। যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্প খাওয়া শেষে চলে গেল সে। পিওর মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল, ইনি সেই ভিত্তিতেই সে কথাগুলো বললেন। বেশ বুঝেছে ও। এরপর আর কি কি বলবে তার কোনো ঠিক আছে? ওর কীর্তিকলাপের তো আর ইতি নেই। পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তে উদ্যোগ হতে একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচে থেকে ওর বাম হাতটা চেপে ধরে বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালো পিউ। ভীত দৃষ্টি রূপ নিল মারবেন আকারে। ধূসর একবারও চাইল না ওর দিকে। সামনে বলল, মা, বড় মা, তোমরা দাঁড়িয়ে থেকো না, আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজে নিয়ে খেয়ে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখ ধোয়াতে বেসিনে নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন এলো। থালা বাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমেষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, ও না পারল কিছু বলতে না কিছু করতে। ভয় ডরে জুবুথুবু নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝড়ের পূর্বাভাস। পিউর অশান্ত মন কুগাইছে। কী যে করবে এখন, তার দুশ্চিন্তার মধ্যেই একটা হচকচিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিওর। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিওর মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। আতঙ্কিত আক্রমণে ভড়কে গেছে ও। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি, উল্টে শক্ত কণ্ঠে বলল, আর করবি? পিউ অসহায় চোখে চাইল। আগে পিছে না ভেবেই জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করব না, কোনো দিনও না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গোটালো। দয়া দেখায় তবে। ছেড়ে দিলে পিউ ব্যস্ত হাতে কান চাপে। আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান মোলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পারি, যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিলে সব সেরে যাবে। পিউ চুপসে গেল।
চোখ নামালো কোলের উপরে। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল, পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য মনে চায়, সে নেশা করবে কোন দুঃখে? ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে, বড় শীতল সেই চাহনি। অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কুয়োর ন্যায় গহীন নেত্রযুগলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, চাইলেই যেন মৃত্যু দেখে নিজের। সে বলল, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, বড়সড় সমস্যা দেখা দিয়েছে। পিউ জিজ্ঞাসু চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে শুধালো, কি করেছি আমি? ধূসর একটু চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করছিস। সঙ্গে আরেকদিন চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেলল সে। পিওর কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করেছে? এক ধূসর ভালোবাসে, আর তাকে পাওয়ার পরিকল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইলো আবার। দুর্বদ্ধ দুটো অক্ষি, লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে। পিওর কপাল বরাবর আড়ষ্ট দুই লোচনে চেয়ে শোধালো, তুই কি বোকা পিউ? যে সময়টা তোর পৃথিবীর রঙে রঙে রাঙানো উচিত, সে সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিওর মাথায় ঢুকলো না, আর হরিণী চোখের বুঝতে যাওয়ার সমগ্র মিলল না, বরং সম্মোহীন ন্যায় ধূসরের চেহারায় আটকে রইল ও। এক লোহময় আঁখি যুগল আবর্তন হলো পুরো মুখশ্রী জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনো দিন, যেমনটা আমি হয়ে এসেছি? একতরফা প্রশ্নের জবাব কোনো আসে না, দোনামোনা করে তলিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতেই যেন এলোমেলো হলো পিউ। চটপটে জিহ্বা বিষব হয়ে পড়ল, ফুরিয়ে গেল কথার বান। ধূসর খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে, পরপর প্রগাঢ় কণ্ঠে আওড়ায়, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কী থেকে কি হলো কে জানে, খাবার মাঝপথে ফেলেই উঠে গেল সে। পিওর বিমোহিত চোখ মুখ পাল্টে যায়, চেহারায় পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। অভিমান ছেয়ে যায় হৃদয়ে, আকুল ব্যথিত দুই চোখ তৃষ্ণার্তের ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের চাওয়ার দিকে। তক্ষুনি সাদীপ তার ঘর থেকে হাঁক ছাড়ল, এই পিউ, এদিকে আয় তো। ধূসর থমকে দাঁড়ালো চৌকঠে। পিউ দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখে তাকালো ফের। সেকেন্ডের কম সময় অমন থেকেই রইল সে, লম্বা কদমে দরজা ছাড়ল পরপর। পিউ ভেংচি কাটে, ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়ায়, তোকে যেন আমার ঘরে আশেপাশে না দেখি। এমন ভাব যেন হিরেতে মোড়া এই ঘর। গেলাম না, 2 দিন পর যে ঘর এমনিতেই আমার হবে, সে ঘরে এখন না গেলে বয়েই গেছে। পিউ শব্দ করে চেয়ার ছাড়ল, ধপধপে জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চলল সাদিফের কামরায়। এই লোকটার আরেক নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ওকেই চাই। বিকেল 5টা বাজে, শীতের প্রকোপে প্রকৃতিতে সূর্যের নরম তেজ, একটু পরেই সন্ধে নামার ভাব। কুয়াশা ছড়িয়ে আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হইচই বেঁধেছে নিবাসে, প্রত্যেকে অপেক্ষা তার আগমনের। ছেলেমেয়েরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে। আমজাদের বাড়িতে ঢুকতে মাগরিবের আজান। আজানের পরপর হাজির হলেন তিনি, সাথে সবার সঙ্গে চিটাং থেকে 2 হাত ভরে জিনিসপত্র এনেছেন। এই বিশাল বসতের মূল কর্তা আমজাদ শিকদার, যার ভয়ে তটস্থ থাকে বাকি 3 ভাই ও ছেলে মেয়ে। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা রাখাও নিয়ম নেই। প্রত্যেকে ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। ভাইয়েরা মান্য করে চোখ বোঝে, কেবল নিয়ম বহির্ভূত হয়ে গেলে এই একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসেই প্রত্যেকে আদর করছেন, চুমু দিচ্ছেন। রিক্তাকে কোলে নিয়ে বসে পড়লেই সোফায়। পিউ বাবার পাশে ঘেঁষে বসে, তার 2 হাত ভর্তি প্যাকেট, সামনে আরও টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘরে ঘিরে সকলে। আমজাদ আনন্দে যার যারটা বুঝিয়ে দিচ্ছেন তাকে। সাদীপ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আসিন, ওনারা এসেছেন আরও আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আরেক রূপ। সাদীপ এক কাঠি উপরে গিয়ে এসেই বড় চাচার পা ছুঁয়ে সালাম করল। অমায়িত হেসে শুধালো, কেমন আছেন চাচ্চু?
শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা ভদ্রতা সাধুবাদে পুলকিত হলেন আমজাদ। ওর কাজ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি? তা তোর অফিস কি খবর? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদি পিওর দিকে চাইলো, মুখের কাছে হাত নিয়ে ইশারায় বোঝালো পানি দিতে। পিউ বাধ্যের ন্যায় পানি আনতে চায়। এটা রোজকার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট। গল্পে মজে গেলেন কয়েকজন। আমজাদের দীর্ঘ জার্নির শান্তিবোধ উবে গেল যেন। মিনা, রুবাইদা হাজারবার বললেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো, কিন্তু শোয়ানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেন কেউ উঠবেন না। সুমনা চা বানিয়ে নিয়ে এলো। কথায় এক ফাঁকে আমজাদ হঠাৎই প্রশ্ন ছুড়লেন, তোর ছেলে কোথায় আফতাব? ব্যাস, ভদ্রলোকের হাসি হাসি মুখখানি দপ করে নিভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিকে তাকালেন। সেও অসহায় চোখে চেয়ে। ছেলের সঠিক হদিস তারা কেউই জানেন না, বুঝিয়ে দিলেন আমজাদ। দুই দিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিওর মুখটা তক্ষুনি বিরক্তে তেতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এমন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এইসব শুনতে ওর ভালো লাগে না। বাবা চাচ্চুরা লোকটাকে নিয়ে সামান্য কুটুবাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না, ঘুরে ফিরে বাপের টাকাও নষ্ট করছেন না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মত চললে কি হয়? আর সব থেকে বড় কথা, এই যে সে ওর বউ হবে, সে তো সবটা মেনে নিচ্ছে, তাহলে বাকিরা এই রকম করে কেন? সাদিফের বাবা আমজাদ একজন ফরেস্ট অফিসার, আপাতত রাঙামাটিতে বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপে আমজাদ মিসিং আজও। ভাইয়েদের মধ্যে এই একটা মানুষ আছেন যিনি ধূসরের হয়ে দু চারটে কথা বলেন। আফতাব বাড়ি এসে একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছিলেন, সাথে নরম গলায় আবদার ছুটিয়েছেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেয়েও পেট না ভরে। আজ সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাই, দেখব কত খেতে পারো। মিনা আর বাকিরা রান্নাঘরে সে নিয়ে ব্যস্ত। সবার ঘরে ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউ বিরস অনীহ ভঙ্গিতে শপিং ব্যাগের চকলেট খুলছে। ডানে বামে রাফিদ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটি কুটি পায়ে সদর দরজা থেকে ছুটতে ছুটতে এলো। শিশু কণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। মানে এখানে বলতে চেয়েছে যে বড় ভাইয়া গাড়ি কিনেছে। সবার উৎসুক চাহনি নিক্ষেপ হয় বাচ্চা ছেলেটার উপরে। আদো আদো বলি, স্পষ্ট বলতে সময় লাগে কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ানোর পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিউ। মিনারা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হস্ত এগোলেন বাড়ির বাইরে। পিওর সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকেই আছে, উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পর গড়ে ওঠা রমরমে পরিবেশ একটা মুহূর্তে স্থির হয়। প্রত্যেকে এগালো গেটের দিকে। পিউ এসে এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দারোয়ান। তিনজনের মাঝখানে ঠ্যাস দিয়ে দাঁড় করা একটি চকচকে কালো রঙের বাইক। দারোয়ান হতাশ করছেন কিছু নিয়ে, দুই দিকে মাথা নেড়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কী রে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগে দারোয়ান হাহাজারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছে আম্মা, নাইলে কেউ গাড়ি বেইসা হুন্ডা কেনে আনে? পিউ তাজ্জব বনে চাইল। এইরকম বিস্মিত বাকিরা, অথচ নিরুৎসাহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। এত এত বিমূর্ত দৃষ্টি একটুও প্রভাব ফেলেনি তার উপরে। জবা বেগম বললেন, ওমা, সে কি কথা, গাড়ি কেন বেচেছিস? অত শখ করে কিনেছিলি? ধূসর কারোর দিক দেখল না, হেলমেট হাতে কপালে গুছিয়ে রেখেই বলল, আজকাল গাড়ির থেকে বাইক ভালো লাগে।
তাই আজকের পর্ব এই পর্যন্তই। তোমরা আর কোন উপন্যাসটা শুনতে চাও আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।